হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ক্রিস্টাল ডিফেক্টের আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব কঠিন পদার্থের অর্থাৎ ক্রিস্টালাইন সলিডের তড়িৎ ধর্ম বা ইলেকট্রিক্যাল প্রপার্টি। এখন তড়িৎ পরিবহন করবার যে ক্ষমতা, সেই ক্ষমতার পরিপ্রেক্ষিতে ক্রিস্টালাইন সলিডগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটাকে আমরা বলি কন্ডাক্টর। কন্ডাক্টর অর্থাৎ যারা তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ পরিবাহী। ঠিক আছে। সেকেন্ড যে ভাগটা সেটাকে বলা হয় সেমি কন্ডাক্টর অর্থাৎ অর্ধ পরিবাহী। আর থার্ড টাইপ হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর যাকে আমরা বলি যে তড়িতের অপরিবাহী, যারা তড়িৎ পরিবহন করতে প্রায় পারে না বললেই চলে। এখন তড়িৎ পরিবহন করবার যে ক্ষমতা, সেই ক্ষমতার রেঞ্জ বা অর্ডার অনুযায়ী কন্ডাক্টরগুলো সবথেকে বেশি তড়িৎ পরিবহন করতে পারে 10⁴ থেকে 10⁷ ওহম ইনভার্স, মিটার ইনভার্স, এই রেঞ্জে এদের কন্ডাক্টিভিটি অর্থাৎ তড়িৎ পরিবাহিতা এই রেঞ্জের মধ্যে পড়ে। সেমিকন্ডাক্টরগুলোর রেঞ্জ হচ্ছে 10⁻⁻6 থেকে 10⁴ ওহম ইনভার্স, মিটার ইনভার্স। এবং ইনসুলেটরগুলোর তড়িৎ পরিবহন করার যে রেঞ্জ সেটা 10⁻⁻20 থেকে -10 পর্যন্ত। তো দেখো, ইনসুলেটরগুলোর তড়িৎ পরিবাহিতা একেবারেই থিওরিটিক্যালি আমরা শূন্য বলতে পারি না। এতটাই কম এদের তড়িৎ পরিবহন করার ক্ষমতা যে সেটা প্র্যাকটিক্যালি সেটাকে বোঝা যায় না আর কি। সুতরাং আমরা ওদেরকে বলি যে এরা তড়িৎ পরিবহন করতে পারে না। তা আমাদের এখানে বেসিক আমরা কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। ইনসুলেটর সংক্রান্ত আলোচনা কেবলমাত্র যেই মেন অ্যাডভান্স সিলেবাসে আছে, আমাদের বোর্ডের সিলেবাস বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা নিটের সিলেবাসে নেই। তো আজকে আমরা এই দুটো নিয়েই আলোচনা করব। ইনসুলেটর আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তো শুরুতে আমরা যদি কন্ডাক্টর আলোচনা করি, অর্থাৎ তড়িতের পরিবাহী যারা, আমরা ইতিমধ্যে জেনেছি নিচু ক্লাসে যে তড়িতের পরিবাহী অর্থাৎ কন্ডাক্টর এদেরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেটালিক কন্ডাক্টর, মেটালিক অর্থাৎ ধাতব পরিবাহী। আর এক ধরনের কন্ডাক্টর হয়, তাদেরকে আমরা বলি ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে। এখন এই তড়িৎ বিশ্লেষ্য নিয়ে যাবতীয় আলোচনা আমরা করব ইউনিট 3 আমাদের যেটা আছে, ইউনিট 3 অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রিতে। ইলেকট্রোকেমিস্ট্রি, সেখানে আমরা ইলেকট্রোলাইটগুলো অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কীভাবে তড়িৎ পরিবহন করে সেই সব নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। এখন আমরা আলোচনা করব এই পার্টিকুলার সলিড স্টেটে শুধুমাত্র মেটালিক। এবার মেটালিক বা ধাতব যে পরিবাহী, এরা দু ধরনের অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে। এক তো এরা সলিড অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, কঠিন অবস্থায়, এবং মল্টেন অর্থাৎ গলিত অবস্থায়। দু অবস্থাতেই এরা তড়িৎ পরিবহন করতে পারে। এখন এই মেটালিক কন্ডাক্টর অর্থাৎ ধাতব পরিবাহীগুলোর যে তড়িৎ পরিবহন ক্ষমতা, সেইটা যে থিওরির সাহায্যে ব্যাখ্যা করা যায় সেটাকে বলা হয় ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি নিয়ে আমাদের ডিটেলড আলোচনা করতে হবে। দেখো, ব্যান্ড থিওরি হচ্ছে আর কিছুই নয়, আমরা ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা পড়েছিলাম এমওটি অর্থাৎ মলিকিউলার অরবিটাল থিওরি, আণবিক কক্ষক তত্ত্ব। এখন মলিকিউলার অরবিটাল থিওরিরই একটা এক্সটেনশন হচ্ছে ব্যান্ড থিওরি, যেটা সলিডগুলোর ইলেকট্রিক্যাল প্রপার্টি আলোচনা করবার সময় আমরা ইউজ করি। এখন মলিকিউলার অরবিটাল থিওরি যদি তোমাদের মনে থাকে, আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে খুব সহজ এক্সাম্পল হচ্ছে, ধরো আমরা যদি লিথিয়াম নিয়ে আলোচনা করি, ঠিক আছে, সব থেকে হালকা ধাতু লিথিয়াম, অ্যাটমিক নাম্বার 3, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। এখন এই যে 2s1, এইটা হচ্ছে লিথিয়ামের ভ্যালেন্স শেল অর্থাৎ যোজ্যতা কক্ষ। কেন? কারণ এই শেলের যে ইলেকট্রন সেটাই একমাত্র কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করে, এবং এই পার্টিকুলার মৌলটার যোজ্যতা বা ভ্যালেন্সি কত সেটা ডিসাইড করে শুধুমাত্র ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলোই। এখন আণবিক কক্ষক তত্ত্ব অর্থাৎ এমওটিতে আমরা দেখেছি যে এই ধরনের পারমাণবিক যে কক্ষক অর্থাৎ অ্যাটমিক অরবিটালসগুলো, এরা পরস্পরের সঙ্গে ইন্টারাকশন করে, মিলিত হয়। আমরা পড়েছিলাম একটা টার্ম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, LCAO, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। অ্যাটমিক অরবিটালসগুলো লিনিয়ারলি
কম্বাইন্ড হয়, অর্থাৎ সমশক্তি সম্পন্ন যে কক্ষকগুলো যাদের এনার্জি প্রায় কাছাকাছি তারা পরস্পরের সঙ্গে মিলিত হয়, হওয়ার পরে অ্যাটমিক অরবিটালগুলো থেকে তৈরি হয় মলিকিউলার অরবিটাল অর্থাৎ এমও। এখন যতগুলো অ্যাটমিক অরবিটাল পরস্পরের সঙ্গে মিলিত হবে ঠিক ততগুলোই এমও তৈরি হবে। কীরকম হয় ছবিটা একটু তোমাকে দেখাই, নিশ্চয়ই তোমরা এগুলো জানো, স্টিল একবার মনে করিয়ে দিতে হবে আমাকে। ধরো লিথিয়ামের ক্ষেত্রে ধরো এটা 1s অরবিটাল, 1s অরবিটালে কটা ইলেকট্রন আছে? দুটো দেখালাম একটু আগে আমি। 1s অরবিটালে দুটো ইলেকট্রন। এখন এই মাঝখানটাতে আমরা এমওগুলোকে আঁকি, এগুলো হচ্ছে মলিকিউলার অরবিটাল আর এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল। দুদিকে আমরা অ্যাটমিক অরবিটালগুলোকে জায়গা দিই। এখন দেখো এইভাবে একটা দাগ দিয়ে আমরা এমওগুলোর সঙ্গে এওগুলোকে কানেক্ট করি। এটা 1s, ঠিক এর ওপরে থাকবে 2s, এটা 2s, 2s এ কটা ইলেকট্রন? একটা। 2s থেকেও একটু ওইদিকে সাইডে সরে গেল মনে হচ্ছে, যাই হোক এটাকেও কানেক্ট করে দিচ্ছি। একটা করে ইলেকট্রন আছে। দেখো এখন এই যে এমওগুলো তৈরি হলো, এমওগুলো 1s অ্যাটমিক অরবিটাল থেকে তৈরি হওয়া দুটো এমও হচ্ছে, একটাকে আমরা বলি সিগমা 1s আর একটাকে আমরা বলি সিগমা স্টার 1s। এটাকে বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল। দুটো অ্যাটমিক অরবিটাল যখন মিলিত হয় তখন দুখানা এমও তৈরি হলো। একটা এমওর এনার্জি যদি আমি এইভাবে এনার্জিটাকে যদি আমি দেখাই, এনার্জি যত উপরের দিকে উঠছি 1s থেকে 2s এর দিকে তত এনার্জি বাড়ছে। তো বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি অ্যাটমিক অরবিটাল থেকে কম হয়, আর অ্যান্টি বন্ডিং যেগুলোকে আমরা স্টার চিহ্ন দিয়ে দেখাই তাদের এনার্জি অ্যাটমিক অরবিটাল থেকে বেশি হয়। তো এইটা হচ্ছে আমরা ব্র্যাকেটে লিখছি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল আর এটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। এখন এখানে ইলেকট্রনগুলো পূর্ণ হয় ওই হুন্ডের সূত্র অনুযায়ী, পাউলি অপবর্জন সূত্র অনুযায়ী এবং আউবো প্রিন্সিপাল মেনে। তো একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তো আমরা এখানে দুটো ইলেকট্রনকে দেখাবো। এখন যখন 1s দুখানা 1s যখন মিলিত হচ্ছে টোটাল ইলেকট্রন কটা? 4টে। তাহলে এখানে দুটো আর এখানেও দুটো, কিন্তু 2s অরবিটালগুলোতে একটা করে ইলেকট্রন আছে। তাহলে টোটাল কটা ইলেকট্রন? দুটো। বা দুটো ইলেকট্রনই কোথায় যাবে? এই বন্ডিং মলিকুলার অরবিটালে যাবে। এটা হচ্ছে সিগমা 2s বন্ডিং মলিকুলার অরবিটাল আর এটা হচ্ছে সিগমা স্টার 2s অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তো দুটো এখানে যাবে, কারণ একটা কক্ষকে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। এবার যেহেতু এটা লোয়ার এনার্জি, সিগমা 2s এর এনার্জি সিগমা স্টার 2s এর থেকে কম, তাই ওখানে আগে ইলেকট্রন যাবে। অর্থাৎ দুটো ইলেকট্রন যারা কম্বাইন করেছে তারা দুজনেই চলে আসলো বন্ডিং মলিকুলার অরবিটালে, এবং অ্যান্টি বন্ডিং সিগমা স্টার 2s এটা থাকলো ফাঁকা, অর্থাৎ ভ্যাকেন্ট। তো এই হচ্ছে আমাদের মলিকুলার অরবিটাল থিওরির প্রাথমিক ধারণা, যেটা আমরা অলরেডি ক্লাস 11-এ পড়ে এসেছি। এখন জাস্ট এই যে কনসেপ্টটা, এটাকে আমরা কাজে লাগাবো ব্যান্ড থিওরিতে। এখানে দেখো অ্যাকচুয়ালি কী হলো, তাহলে এই অ্যাটমিক অরবিটালটা ছিল একটা লিথিয়াম অ্যাটমের, আর এটা ছিল আরেকটা লিথিয়াম অ্যাটম। তাহলে দুটো লিথিয়াম অ্যাটম যখন কম্বাইন করলো, এমও তৈরি হলো, তখন এখান থেকে তৈরি হলো আলটিমেটলি Li2 মলিকিউল। Li2 মলিকিউল তৈরি হলো। অর্থাৎ এই যে এমও ডায়াগ্রামটা, এটা অর্থাৎ এমও যে অরবিটালগুলো, মলিকুলার যে অরবিটালগুলো, সেগুলো হচ্ছে Li2 মলিকিউলের। এখন যখন কোনো ক্রিস্টালাইন সলিড তৈরি হয়, ক্রিস্টালাইন সলিডে কী হয়, যদি মেটালিক ক্রিস্টাল হয় তাহলে সেখানে অসংখ্য মেটালের পরমাণু থাকে, অসংখ্য পরমাণু একসঙ্গে পরস্পরের সঙ্গে যুক্ত হয়। তো অসংখ্য মানে কত? অলমোস্ট 10⁻23 অর্ডারের, মানে এতগুলো নাম্বার অফ অ্যাটম, অর্থাৎ প্রায় 1 মোল বা তার কাছাকাছি সংখ্যক অ্যাটম পরস্পরের সঙ্গে যুক্ত হয়, বা এর থেকে বেশিও হতে পারে। হ্যাঁ, 5টা-10টা অ্যাটম জুড়ে কিন্তু একটা ক্রিস্টাল তৈরি হতে পারে না। সেটা যতটা ছোট হয় তার কোনো এক্সিস্টেন্স বাস্তবে থাকে না আর কি। তো যাই হোক, এখন আমরা যদি ধরে নিই যে এরকম অসংখ্য লিথিয়াম পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে, তো সেইটা আমরা
স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব যে প্রথমে দুটো মলিকিউল পরস্পরের সঙ্গে যুক্ত হলো, Li2 তৈরি হলো, তারপরে Li4 তৈরি হলো, তারপরে Li6 তৈরি হলো। এইভাবে করতে করতে অসংখ্য পরমাণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এই সংখ্যাটাকে যদি আমি n ধরি, তাহলে ফাইনালি Lin তৈরি হবে। Lin যেটা হচ্ছে তোমার লিথিয়ামের কেলাস জালক অর্থাৎ ক্রিস্টাল ল্যাটিস তৈরি করবে। এবার এটাকে আমি দেখো এইখানে দেখাচ্ছি, ছবিটা একটু আঁকিয়ে দেখো ভালো করে। এখন এই যে পার্টিকুলার ছবিটা আমি এখানে আঁকছি, এখানে আমি শুধুমাত্র লিথিয়ামের এই ভ্যালেন্স শেলটাকে দেখাবো, 2s অরবিটালটাকে দেখাবো। তো একটা লিথিয়ামের জন্য যেটা 2s অরবিটাল, সেটা হচ্ছে এইটা, এখানে একটাই মাত্র ইলেকট্রন আছে 2s অরবিটালে। ওখানে আমি দেখিয়েছি একটা ইলেকট্রন, তো এখানেও একটা ইলেকট্রন। আমি দুদিকে দুটো ওখানে Li দেখিয়েছিলাম, এখানে আমি একটাই Li দেখাচ্ছি। এবার যখন Li দুখানা জুড়ে Li2 তৈরি হবে, Li2তে কী হবে দেখো, এইখানে একটা আর এইখানে একটা আমি অরবিটাল দিলাম। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে দুখানা 2s যখন জুড়েছে এবং একটার শক্তি যখন কম, অ্যাটমিক অরবিটালের থেকে কম, সেটা হচ্ছে অবশ্যই সিগমা 2s অর্থাৎ বন্ডিং মলিকুলার অরবিটাল। তো এটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, যেটা সিগমা 2s, আর এইটা হচ্ছে অ্যান্টি বন্ডিং সিগমা স্টার 2s। তাহলে সিগমা 2s-এ কত ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন থাকবে। আর সিগমা স্টার 2s অর্থাৎ অ্যান্টি বন্ডিং ফাঁকা থাকবে। সো দিস ইজ Li2। একই রকমভাবে যখন আমি বলবো যে Li4 যখন তৈরি হবে, তখন কীরকম হবে দেখো। তখন ব্যাপারটা ঠিক এরকম হবে। এখানে একটু বেশি ফাঁকা হয়ে গেল। দেখো যখন Li4 মলিকিউল তৈরি হবে, তখন কি হবে? চারটে লিথিয়াম পরমাণু যুক্ত হচ্ছে পরস্পরের সঙ্গে। তাহলে চারটে যদি পরমাণু যুক্ত হয়, এখানে আমরা কি দেখলাম যে দুখানা অ্যাটমিক অরবিটাল যদি যুক্ত হয়, তাহলে দুখানা এমও পাবো, ঠিক আছে? তো দুটো 2s অ্যাটমিক অরবিটাল যদি যুক্ত হয়, তাহলে দুখানা এমও পাবো। তাহলে Li4 যখন আসছে, তখন চারটে Li অ্যাটম থেকে চারজনের চারটে 2s অরবিটাল থাকবে। তো চারটে 2s অরবিটাল যদি কম্বাইন্ড হয়, এখানে যেমন দুখানা 2s অরবিটাল কম্বাইন্ড হয়ে দুখানা এমও তৈরি করেছে, তাহলে চারটে 2s অরবিটাল কম্বাইন্ড হয়ে চারটে এমও তৈরি করবে। সেই চারটের মধ্যে দুটো বন্ডিং আর দুটো অ্যান্টি বন্ডিং। এবার সেই চারটের মধ্যে টোটাল ইলেকট্রন কটা থাকবে? এক একটা 2s-এ কটা ইলেকট্রন? একটা। তাহলে চারটে 2s-এ চারটে ইলেকট্রন। সেই চারটে ইলেকট্রন কীভাবে সজ্জিত হবে দেখো, দুখানা এখানে আর দুখানা ঠিক তার উপরেরটায়, কারণ এনার্জি তো ওপরে গেলে বাড়ছে। তো আউটবো প্রিন্সিপাল ফলো হবে এখানে। আমি এখানে এনার্জির যে এটা যেভাবে প্রকাশ করা হয় সেটা দিতে ভুলে গেছিলাম। সো এটা হচ্ছে এনার্জি। তাহলে এই হচ্ছে Li4 মলিকিউল, যেখানে চারটে টোটাল এমও তৈরি হয়েছে, তার মধ্যে দুটো বন্ডিং এবং দুটো অ্যান্টি বন্ডিং। একই রকমভাবে যদি Li6 তৈরি হয়, তাহলে কী হবে? Li6 হলে আবার ছখানা Li পরমাণু, তাহলে প্রত্যেকটা পরমাণুর একটা করে 2s অরবিটাল, সুতরাং ছটা Li পরমাণুর ছটা হচ্ছে এমও তৈরি হবে। তার মধ্যে তিনটে হবে সিগমা 2s মানে বন্ডিং, আর বাকি তিনটে হবে সিগমা স্টার অর্থাৎ অ্যান্টি বন্ডিং। তাহলে দেখো তিনটে কীরকম হবে দেখো, একটা দুটো তিনটে, আবার এখানে একটা দুটো তিনটে। এবার এই যে তিনখানা টোটাল ছখানা যে অরবিটাল তৈরি হলো, টোটাল ইলেকট্রন কটা? ইলেকট্রন তো ছটা, একটা 2s-এ একটা করে ইলেকট্রন। তাহলে ছটা Li পরমাণুর জন্য মোট ছটা ইলেকট্রন। ছটার মধ্যে ছটাই চলে আসবে কোথায়? বন্ডিংয়ে, আর অ্যান্টি বন্ডিং আবারও ফাঁকা। এইভাবে এইটা সিকোয়েন্সিয়ালি চলতে থাকবে। Li6, তারপরে Li8, তারপরে Li10, 12, 14, এইভাবে এগোতে যখন এইরকম একটা হিউজ নাম্বার অফ অ্যাটমস যখন পরস্পরের সঙ্গে যুক্ত হবে, তখন এই ছবিটা কেমন দেখতে হবে দেখো। আমরা একটু ভাবার চেষ্টা করি। দেখো যত এখানে বন্ডিং মলিকুলার অরবিটালের সংখ্যা বাড়ছে বা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের সংখ্যা যত বাড়ছে, তত
তত কী হচ্ছে দেখো, প্রথমে কী ছিল, বন্ডিং আর অ্যান্টি বন্ডিংয়ের মধ্যে মিনিমাম ডিস্টেন্স ছিল এতটা। নেক্সট বন্ডিং আর অ্যান্টি বন্ডিংয়ের মধ্যে ডিস্টেন্স একটুখানি কমে গেছে, এর তুলনায় এখানে এনার্জি কম। নেক্সট এটা হচ্ছে বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং, তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স আবারও কমে গেছে। এইভাবে যত এগোবে, যত নাম্বার অফ অ্যাটমস বাড়বে, তত বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং অরবিটালের মধ্যেকার যে এনার্জি ডিফারেন্স সেইটা ক্রমশ কমতে থাকবে। এবং যখন এরকম হিউজ নাম্বার অফ অ্যাটমস যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন ফাইনালি আমরা আর এই প্রত্যেকটা এনার্জি লেভেলকে আমরা আর আলাদা আলাদা করে চিনতে পারবো না, আলাদা করে এদেরকে আইডেন্টিফাই করা যাবে না, সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে। তখন পুরো সিস্টেমটাকে দেখতে এরকম হবে, এখান থেকে শুরু করে ধরো এখান থেকে আরও বাড়ছে, এটা এই পুরো জায়গাটা জুড়ে আমরা এখানে আর এরকম আলাদা আলাদা এরকম আর অরবিটাল আলাদা আলাদা করে আর আমরা খুঁজে পাবো না। ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে যে পুরো জায়গাটা জুড়ে একটা এনার্জি ব্যান্ড তৈরি হয়, আমরা এটাকে বলি ব্যান্ড, ঠিক আছে? পুরো জায়গাটা জুড়ে সমস্ত বন্ডিং অ্যান্টি বন্ডিং সমস্ত অরবিটালগুলো মিলেমিশে একাকার হয়ে গেল। এইবার এইটাকে আমরা বলছি এনার্জি ব্যান্ড। ব্যান্ড তোমরা নিশ্চয়ই শব্দটা শুনেছো, রাবার ব্যান্ড হাতে অনেকে পড়ে, ফ্রেন্ডশিপ ব্যান্ড ট্যান্ড পড়ে, তো যেরকম দেখতে হয় আর কি, তো সেই রকম কনসেপ্ট আর কি। কিন্তু এখানে একটা জিনিস আমি যেটা মডিফাই করবো এই ছবিটার মধ্যে, সেটা হচ্ছে এই জায়গাটা থেকে দেখো, এই যে মিন যে পজিশনটা, এই মিন পজিশনটা থেকে এই যে ওপরের অংশটাকে আমি এই যে আমি অরবিটালগুলো দিয়েছিলাম, এগুলো আমি একটু মুছে দিচ্ছি। এগুলোকে কেন মুছছি দেখো, বলার চেষ্টা করছি আমি। এটাকে মুছলাম তার কারণ হচ্ছে যে অংশটা আমি এরকম শেড করলাম আর কি, এই শেডেড অংশটা হচ্ছে এমন অংশ ব্যান্ডের মধ্যে যেখানে ইলেকট্রন আছে, ঠিক আছে? এই অংশটা ইজ অকুপাইড বাই ইলেকট্রন, আর এই জায়গাটা পুরোপুরি ভ্যাকেন্ট। যেহেতু অ্যান্টি বন্ডিং অরবিটালে আমার কোনো ইলেকট্রন নেই, তাহলে এই টোটাল যে ব্যান্ড তৈরি হয়ে গেল, এই ব্যান্ডের মধ্যে হাফ অংশ, আপার হাফ, যেখানে কোনো ইলেকট্রন নেই, সেটাকে আমরা এরকম ভ্যাকেন্ট রাখি। আর এই টোটাল যে এই যে ব্যান্ডটা তৈরি হলো, এই ব্যান্ডটার একটা নাম হয়, নামটা আমরা কী দেবো এটাকে আমরা বলবো 2s ব্যান্ড। কী বলবো? 2s ব্যান্ড। কেন বলবো 2s ব্যান্ড? কারণ 2s অ্যাটমিক অরবিটালগুলো যখন পরস্পরের সঙ্গে কানেক্ট হয়েছে, অর্থাৎ কম্বাইন্ড হয়েছে, তখন এই ব্যান্ডটা আমরা পেয়েছি। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা 2s ব্যান্ড কেন হলো, এটার নাম কেন সিগমা 2s বা সিগমা স্টার 2s ব্যান্ড কেন হলো না? তার কারণ হচ্ছে যখন এরকম অ্যাটমিক অরবিটালগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়, আমরা যেমন এখানে Li2 দেখিয়েছি, তেমনি বাস্তবে যখন একটা ক্রিস্টাল ল্যাটিস তৈরি হয়, তখন আমরা যেভাবে এরকম স্টেপ বাই স্টেপ দেখালাম, Li2, Li4, Li6, এরকম দুটো করে মলিকিউল অ্যাটমস যুক্ত হতে থাকবে এবং তারপরে সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ওই রকম হয় না। বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে সমস্ত অ্যাটমিক অরবিটালগুলো, মানে প্রত্যেকটা পরমাণু সবাই একসঙ্গে পরস্পরের সঙ্গে কম্বাইন্ড হয় এবং অ্যাটমিক অরবিটাল থেকে ডিরেক্ট আমরা ব্যান্ড পেয়ে যাই। আমরা বোঝানোর সুবিধার জন্য আমরা এইভাবে ব্যাপারটাকে দেখালাম, কিন্তু বাস্তবে যেটা হয় অ্যাটমিক অরবিটালগুলো কম্বাইন্ড হয়ে সরাসরি ব্যান্ডটাই তৈরি করে। ইন্ডিভিজুয়াল মলিকুলার অরবিটালগুলো, মানে যে ইন্টারমিডিয়েট যে স্টেপসগুলো, ওইগুলো আমরা পাই না, সেই জন্য আমরা এটাকে 2s ব্যান্ড বলবো। একই রকমভাবে দেখো, আমরা যেহেতু এখানে 2sটাকে দেখিয়েছি, তেমনি এখানে তো লিথিয়ামের 1s অরবিটালগুলো কম্বাইন্ড হয়েছিল, দিয়ে এরকম মলিকুলার অরবিটাল তৈরি করেছিল। ন্যাচারালি আমরা এই এনার্জি লেভেল বরাবর যদি আমরা নিচে নেমে যাই, তাহলে আমরা 2s ব্যান্ডের ঠিক নিচে একটা 1s ব্যান্ড পাবো, কারেক্ট? এবার দেখো 1s মলিকুলার অরবিটালে কিন্তু বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং দুটোই হচ্ছে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, ফুলফিল্ড। কিন্তু এই 2s-এর যে এমওটা সেটা হাফ ফিল্ড ছিল, শুধু বন্ডিংয়ে ইলেকট্রন ছিল আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ছিল না। তাই জন্য আমাদের 2s ব্যান্ডটাতে হাফ অংশটা আমি শেড করেছি, এখানে ইলেকট্রন আছে আর এখানে ইলেকট্রন নেই। কিন্তু 1s ব্যান্ড যেটা তৈরি হবে, যেটা 2s ব্যান্ডের নিচে থাকবে, সেটা কিন্তু ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ সেখানে আমি টোটালটাকে শেড করে দেবো। 1s ব্যান্ডের টোটালটাই থাকবে শেডেড। আরেকটা ইনফরমেশন হচ্ছে, যেহেতু লিথিয়ামের ভ্যালেন্স শেল হচ্ছে 2 নম্বর কক্ষপথ n=2, তাহলে সেখানে 2s-এর পরে নিশ্চয়ই 2p থাকবে তার উপরে, অর্থাৎ আমি এই 2s ব্যান্ডের যদি ওপরে যাই তাহলে এখানে 2p ব্যান্ড পাবো। কিন্তু 2p-তে তো কোনো ইলেকট্রন নেই, লিথিয়ামের 3টে ইলেকট্রন, 1s2, 2s1, আর 2p কত? 0। তাহলে 2p-তে যেহেতু ইলেকট্রন নেই,
তাই টুপি অরবিটালগুলো যখন কম্বাইন্ড হবে পরস্পরের সঙ্গে এবং টুপি ব্যান্ড যখন তৈরি হবে, সেই টুপি ব্যান্ডের পুরো ব্যান্ডটাই থাকবে ফাঁকা, অর্থাৎ ওই টুপি ব্যান্ডটাকে আমরা এরকম শেডেড করব না। ঠিক আছে, আমি 3টে ব্যান্ড পাশাপাশি আঁকছি। দেখো, এটাকে মুছে নিই। আচ্ছা, এটাকে না এরকম করি না, নিচে নিচে লিখি। তাহলে লিথিয়ামের যে ক্রিস্টাল, সেখানে এটা হচ্ছে 1s ব্যান্ড, 2s ব্যান্ড, আর এটা হচ্ছে 2p ব্যান্ড। এটা যদি এনার্জির যদি লেভেল হয়, তাহলে আমরা বলবো যে এই 1s ব্যান্ডটা ফুলফিল্ড ইলেকট্রন দ্বারা। ঠিক আছে, 2s ব্যান্ড হাফ ফিল্ড, 2s ব্যান্ড হচ্ছে হাফ ফিল্ড, আর 2p ব্যান্ড পুরোপুরি ফাঁকা। ঠিক আছে, আশা করা যায় ব্যাপারটা বোঝানো যাচ্ছে। এইবার এখানে বেশ কয়েকটা টার্ম আমাকে ডিফাইন করতে হবে। সেটা হচ্ছে, দেখো ইলেকট্রন এখানে পরিপূর্ণ, এখানে হাফ ফিল্ড, তাই 1s থেকে 2s এর এনার্জি বেশি। এবার সবথেকে বেশি শক্তি সম্পন্ন কোন ব্যান্ডে ইলেকট্রনটা আছে, ইলেকট্রন প্রেজেন্ট, সেটা হচ্ছে 2s। 1sও ইলেকট্রন আছে, কিন্তু 1s থেকে 2s এর তো এনার্জি বেশি। তাহলে আমি বলতে পারি যে হাইয়েস্ট এনার্জি ব্যান্ড কোনটা, সেটা হচ্ছে 2s ব্যান্ড, যেখানে ইলেকট্রন আছে। আর ঠিক তার উপরের ব্যান্ডটা অর্থাৎ 2p ব্যান্ড, এখানে কোনো ইলেকট্রন নেই, সুতরাং এটা হচ্ছে আনঅকুপায়েড। ঠিক আছে, অর্থাৎ ভ্যাকেন্ট এনার্জি ব্যান্ড। এখন 2pর ওপর যদি 3s 3p থাকে, তাহলে সেগুলো ডেফিনেটলি আনঅকুপায়েড থাকবে। এবার যেখানে কোনো ইলেকট্রন নেই, একেবারেই ফাঁকা বা ভ্যাকেন্ট বা আনঅকুপায়েড, সেই রকম মিনিমাম এনার্জির ব্যান্ড কোনটা, 2p ব্যান্ড। তাহলে এটা হচ্ছে লোয়েস্ট এনার্জি ব্যান্ড, উইথ নো ইলেকট্রনস, কোনো ইলেকট্রন নেই এরকম লোয়েস্ট এনার্জির ব্যান্ড। আর 2s ব্যান্ড হচ্ছে ইলেকট্রন আছে এরকম হাইয়েস্ট এনার্জি ব্যান্ড। ঠিক আছে, তা এটা হচ্ছে হাইয়েস্ট এনার্জি ব্যান্ড উইথ ইলেকট্রনস, রাইট। এবার এই যে পার্টিকুলার ব্যান্ডটা, যেটা হাইয়েস্ট এনার্জি ব্যান্ড উইথ ইলেকট্রনস, অর্থাৎ এটাকে আমরা এরকমও বলি যে হাইয়েস্ট অকুপায়েড এনার্জি ব্যান্ড। ঠিক আছে, এবার এই হাইয়েস্ট অকুপায়েড এনার্জি ব্যান্ডটাকে আমরা নাম দিই ভ্যালেন্স ব্যান্ড। কী নাম দিই? ভ্যালেন্স ব্যান্ড। তাহলে যদি বলে যে ভ্যালেন্স ব্যান্ড কি, তাহলে বলতে হবে যে হাইয়েস্ট অকুপায়েড এনার্জি ব্যান্ড হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আর যেটা লোয়েস্ট আনঅকুপায়েড এনার্জি ব্যান্ড, সেইটাকে আমরা বলি কন্ডাকশন ব্যান্ড। বাংলায় এটাকে বলা হয় পরিবাহী ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ডকে বাংলাতে ভ্যালেন্স ব্যান্ডই বলে। এখন ভ্যালেন্স কেন? কারণ এখানে ইলেকট্রন আছে, তাই যোজ্যতা কক্ষ এটা সেখান থেকে তৈরি হয়েছে, তাই ভ্যালেন্স ব্যান্ড। আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই দুটো টার্ম আমাদের খুব দরকারি, খুব এগুলো ডেফিনিশনও 1 মার্কের ডেফিনিশন বোর্ডের পরীক্ষায় আসতেই পারে, যে ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ডের ডেফিনিশন দাও। তাহলে বলতে হবে যে হাইয়েস্ট অকুপায়েড এনার্জি ব্যান্ড হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর লোয়েস্ট আনঅকুপায়েড এনার্জি ব্যান্ড হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এবার দেখো প্রত্যেকটা ব্যান্ডের, এখানে একটা ব্যান্ড, এখানে একটা ব্যান্ড, এখানে একটা ব্যান্ড। এবার এদের মাঝের যে অংশগুলো, এই যে জায়গাটা, মানে এইখান থেকে শুরু করে এতটা, বা ধরো এইখান থেকে শুরু করে এতটা, এই যে প্রত্যেকটা এনার্জি ব্যান্ডের মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা বলি ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ। তাহলে
এই তিনটে টার্ম আমাদের খুব দরকারি এখানে, তিনটে টার্মকে আমাদের মানে একটা সেন্টেন্সে এদের ডিফাইন করতে হয়। তা ফরবিডেন এনার্জি গ্যাপ কাকে বলবো, সেটা হচ্ছে যে দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড। আমি এটাও বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি হবে না, আমরা শুধু ওইটাকেই ডিফাইন করব ফরবিডেন এনার্জি ব্যান্ড বলে। সেটা হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ডের মধ্যেকার যে এনার্জি ডিফারেন্সটা, সেটাই হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। এই তিনটে টার্ম জানার পরে এরপরে আমাদের মূল কাজ সেটা হচ্ছে যে কিভাবে এই ব্যান্ড থিওরির সাহায্যে আমি কন্ডাক্টিভিটিটা কী করে আমি এক্সপ্লেইন করব, সেইটা এবার হচ্ছে আমাদের কাজ। কিন্তু তার আগে আরও দুটো জিনিস বলে নিই। সেটা হচ্ছে দেখো, এই যে 2s ব্যান্ডটা অর্থাৎ এই যে ভ্যালেন্স ব্যান্ডটা আমি দেখিয়েছি লিথিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড হাফ ফিল্ড। কিন্তু এরকম অনেক এলিমেন্ট আছে, যেমন ধরো ঠিক লিথিয়ামের পরেই যে থাকে বেরিলিয়াম, অর্থাৎ গ্রুপ 2 এলিমেন্ট যারা থাকে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের ক্ষেত্রে কি হয় 2s2 হয় বেরিলিয়ামের, ম্যাগনেসিয়ামের 3s2, অর্থাৎ ভ্যালেন্স শেলের যে s অরবিটাল সেটা ফুলফিল্ড। তো দেখো যদি ফুলফিল্ড হয়, এখানে যেমন 1s ফুলফিল্ড ছিল, তা 1s যদি ফুলফিল্ড থাকে তাহলে সিগমা 1s এবং সিগমা 1sটার দুটোতেই ইলেকট্রন ছিল অকুপায়েড, সেজন্যই আমরা 1sটাকে কী পেয়েছি পুরোপুরি এখানে ইলেকট্রন পরিপূর্ণ পেয়েছিলাম। তাহলে যদি কারোর 2sটা ফুলফিল্ড হয়, যেমন লিথিয়ামের 2s1, তো যদি কারোর 2s2 হয়, তাহলে তার ক্ষেত্রে বেরিলিয়ামের ক্ষেত্রে তুমি ভাবো, তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে 2s ব্যান্ডটা কী হবে, এরকম হাফ ফিল্ড হবে না ইলেকট্রন দ্বারা, পুরোপুরি ফিল্ড হবে, অর্থাৎ বন্ডিং অ্যান্টিবন্ডিং সব মিলিয়ে টোটাল ব্যান্ডটাই হচ্ছে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হবে। এরকম কাদের ক্ষেত্রে দেখা যায়, যাদের ভ্যালেন্স শেলে ইলেকট্রন ফুলফিল্ড থাকে। কিছু ডি ব্লক এলিমেন্ট যেমন জিঙ্ক, ক্যাডমিয়াম, তারপরে হচ্ছে যে মার্কারি, এদেরও সবার যেহেতু এদের 4s2 3d10 কনফিগারেশন, তাই এদেরও ভ্যালেন্স ব্যান্ডটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। এখন যাদের ভ্যালেন্স ব্যান্ড পরিপূর্ণ থাকে তাদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের ভেতরের যে গ্যাপটা, এনার্জি ফরবিডেন এনার্জি যে গ্যাপটা, সেই গ্যাপটা থাকে না। ঠিক আছে, গ্যাপটা থাকে না কেন, কারণ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, ইলেকট্রন খুব সহজেই এখান থেকে এইখানে অর্থাৎ ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে এবং ওদের এনার্জি প্রায় কাছাকাছি। তো সেইটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি ছবির মাধ্যমে, তো দেখো এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর উপরের এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। কাদের ক্ষেত্রে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, এদের ক্ষেত্রে যাদের ভ্যালেন্স শেলটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ তাদের ক্ষেত্রে। আর একটু আগে যাদেরকে দেখালাম লিথিয়াম, সোডিয়াম, এদের ক্ষেত্রে কীরকম হবে দেখো, এদের ক্ষেত্রে যদি এইটা ভ্যালেন্স ব্যান্ড হয় আর এখানে যদি কন্ডাকশন ব্যান্ড থাকে, তো এদের মধ্যে সামান্য একটু গ্যাপ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। আর এই যে পার্টিকুলার অংশটা, এই যেটাকে আমি এই লাল রঙের আমি আইডেন্টিফাই করলাম, এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর এই উপরেরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, তো এইখানে যেখানে ভ্যালেন্স শেল পুরোপুরি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, সেখানে কিন্তু ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড পরস্পরের সঙ্গে মিশে গেছে, ফরবিডেন এনার্জি গ্যাপ প্রায় নেই বললেই চলে। কিন্তু এখানে সামান্য একটা এনার্জি গ্যাপ থাকে। এবার যেটা আমি বলছিলাম যে এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে কীভাবে, ইলেকট্রিসিটির কন্ডাকশান মানেই হচ্ছে থ্রু আউট দ্য ক্রিস্টাল ফ্রি ইলেকট্রনগুলোর মুভমেন্ট। এখন ফ্রি ইলেকট্রন কারা, ভ্যালেন্স ইলেকট্রনগুলো, যারা এই ভ্যালেন্স ব্যান্ড তৈরি করেছে তারাই মুভ করবে।
এবার ফ্রি ইলেকট্রনের মুভমেন্ট মানে আসলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলোর কন্ডাকশন ব্যান্ডে অর্থাৎ লোয়েস্ট আনঅকুপাইড যে এনার্জি ব্যান্ড সেইখানে যাওয়া, এটাই হচ্ছে ইলেকট্রনের মুভমেন্ট। তো সিম্পলি আমরা এরকম বলতে পারি যে একটা ক্রিস্টালাইন সলিড সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে মানে হচ্ছে ইলেকট্রনগুলো মুভ করছে। এবার ইলেকট্রনগুলো মুভমেন্টটা কোত্থেকে কোন দিকে হচ্ছে? ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে। ঠিক আছে, এখন বুঝতেই পারছো যেহেতু এখানে এনার্জি গ্যাপ প্রায় নেই, মানে নেই অ্যাকচুয়ালি, এখানে খুবই কম, সেই জন্য ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে খুব তাড়াতাড়ি ইলেকট্রনগুলো চলে যেতে পারে, অর্থাৎ ইলেকট্রনের মুভমেন্ট খুবই মানে ফ্রি ফ্লোয়িং হয় আর কি। সেই জন্য এই কন্ডাক্টরগুলো বা মেটালগুলো খুব ভালো, অ্যাকচুয়ালি মেটালগুলো খুব ভালো কন্ডাক্টর হয় আর কি ইলেকট্রিসিটির। কেন? কারণ কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ফরবিডেন এনার্জি গ্যাপ কোথাও খুবই সামান্য আর কোথাও একেবারেই নেই, ফলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে খুব সহজেই ইলেকট্রনগুলো যেতে পারে এবং এরা খুব ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তা এই হচ্ছে আমাদের কন্ডাক্টরগুলোর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবার মেকানিজম। এইবার একটা কোয়েশ্চেন এখানে আসে, সেটা হচ্ছে যে টেম্পারেচারের সঙ্গে এই কন্ডাক্টরগুলোর কন্ডাক্টিভিটির কীরকম চেঞ্জ হয় সেটা। তো টেম্পারেচারের সঙ্গে চেঞ্জের আগে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে কন্ডাক্টরদের সঙ্গে সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরদের কী ডিফারেন্স হয় সেটাকে দেখানোর চেষ্টা করি। তো এটা ধরো আমি এখানে লিখছি কন্ডাক্টর। কন্ডাক্টরগুলো হচ্ছে এইভাবে তড়িৎ পরিবহন করছে। পাশাপাশি আমি যদি সেমিকন্ডাক্টর দেখাই তাহলে সেমিকন্ডাক্টরে কী হয়? আর এখানে আমি দেখাচ্ছি ইনসুলেটর। আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রেই সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর প্রত্যেক ক্ষেত্রেই এই নিচের যে পোর্শনটা এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড। আমি এখানে লিখছি সেমি কন্ডাক্টর, আমি এখানে লিখছি ইনসুলেটর। ঠিক আছে, এবার দেখো এই যে ফরবিডেন যে এনার্জি গ্যাপ, এই গ্যাপটা কন্ডাক্টরের থেকে এখানে বেশি, গ্যাপটা বেশি, আর ইনসুলেটরে এই গ্যাপটা অনেকটা বেশি। ঠিক আছে, সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে কি হয়, যেহেতু গ্যাপটা বেশি, এখানে গ্যাপটা কম মানে ইলেকট্রনটা খুব তাড়াতাড়ি মুভ করতে পারছে। ইলেকট্রনের মুভমেন্টের জন্য আলটিমেটলি কী চাই? এমনি এমনিতে ইলেকট্রনগুলো মুভ করবে না। ধরো আমি একটা লোহার বা তামার একটা তার ফেলে রেখেছি, এখন তামার তারটা ধরলে নিশ্চয়ই আমার ইলেকট্রিক শক লাগবে না। কেন লাগবে না? কারণ ওই ইলেকট্রিসিটি সেই মুহূর্তে ক্যারি করতে, মানে ইলেকট্রিসিটি ওই মুহূর্তে কন্ডাক্ট করছে না। কখন করবে? যখন ওকে আমি কোনো একটা ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে রাখবো, যখন আমি সার্কিটটা ক্লোজ করব তখন। এইবার ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে রাখলে কি হয়? ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে রাখলে এই যে ইলেকট্রনগুলো যারা ভ্যালেন্স ব্যান্ডে আছে তারা এনার্জি পায় সেখান থেকে, সেই এনার্জি নিয়ে তারা কন্ডাকশন ব্যান্ডে মুভ করে। এবার যেহেতু এখানে এনার্জি গ্যাপটা খুব বেশি, তাই জন্য এখান থেকে যে মুভমেন্টটা সেটা খুব কম হবে, খুব কম সংখ্যক ইলেকট্রন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, সেই জন্য ওদের কন্ডাক্টিভিটিও কী হবে? কম হবে। ইনসুলেটরদের ক্ষেত্রে যেহেতু এনার্জি গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ অনেকটা বেশি, একে তুমি যতই বাইরে থেকে এনার্জি সাপ্লাই করো না কেন, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কোনোভাবেই ইলেকট্রন যেতে পারে না, ইলেকট্রন মুভ করতে পারে না। সেই কারণেই এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, রাইট? এবার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় দেখো, যেটা একটু আগে বললাম আমি, যে যেহেতু এনার্জি গ্যাপটা এদের থেকে অনেকটা বেশি, কন্ডাক্টরের থেকে অনেকটা বেশি, তাই এখানে খুব কম সংখ্যক ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে।
এখন এরকম দেখা গেছে, যদি আমি টেম্পারেচারের একটা কথা বলছিলাম কন্ডাক্টরের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, যদি আমরা টেম্পারেচার বাড়াই সিস্টেমটা, অর্থাৎ সেমিকন্ডাক্টরটাকে যদি আমরা হিট করি, তাহলে ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যেও তো আছেই, ইলেকট্রিক্যাল এনার্জি তো পাচ্ছেই, পাশাপাশি হিট এনার্জিও পাচ্ছে। হিট এনার্জিটা নিয়ে ইলেকট্রনগুলো এখন আরও বেশি সংখ্যক ইলেকট্রন কী হবে, এনার্জাইজড হবে, এবং তারা সেই এনার্জিটা নিয়ে এখন অর্থাৎ হিট করার পরে বেশি সংখ্যক ইলেকট্রন ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে। এর ফলে কী হবে, যেহেতু বেশি সংখ্যক ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, সুতরাং কন্ডাক্টিভিটি বাড়বে। অর্থাৎ সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টিভিটি বেড়ে যায়, ঠিক আছে? টেম্পারেচার ইনক্রিজ করলে কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে। কন্ডাক্টরদের ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়, এখানে টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টিভিটি কমে যায়। কেন কমে যায়? এবার এই যে টেম্পারেচারের উপরে দুটোর যে দুরকম অপোজিট যে রিয়াকশান, অপোজিট যে এফেক্ট, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে বোর্ডের পরীক্ষার জন্য এরকম কোয়েশ্চেন আসে যে কেন টেম্পারেচার বাড়ালে ওর কন্ডাক্টিভিটি কমে যায় আর কেন টেম্পারেচার বাড়ালে এর কন্ডাক্টিভিটি বেড়ে যায়, সেটা এক্সপ্লেইন করো। তো দেখো, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ কন্ডাক্টিভিটি। ফার্স্টে আমরা কন্ডাক্টরদের কথা ভাবছি। কন্ডাক্টর, এখন কন্ডাক্টরগুলোতে তো কি হয়, ইলেকট্রনগুলো খুব সহজেই ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। এখন দেখো, দুটো ফ্যাক্টর কাজ করে। এই যখন কন্ডাক্টিভিটি আমরা যখন কম্পেয়ার করছি, তখন দুটো অপোজিট ফ্যাক্টরের কথা আমরা ভাববো। একটা হচ্ছে মুভমেন্ট অফ ইলেকট্রন, কোথায় কন্ডাকশন থেকে ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের মুভমেন্ট। আর দুই হচ্ছে, যখন আমি একটা ক্রিস্টাল ল্যাটিসের কথা ভাবছি, ক্রিস্টাল ল্যাটিস পয়েন্টে যে অ্যাটমসগুলো আছে, অ্যাটমসগুলো সবাই তো নিজের জায়গায় সবাই ফিক্সড, কেউ মুভ করতে পারে না। শুধুমাত্র অ্যাটমসগুলোর যে ভ্যালেন্স শেলের যে ইলেকট্রনগুলো, তারা খালি মুভ করতে পারে, ঠিক আছে? ভেতরের যে শেলগুলোতে ইলেকট্রন থাকে তারাও মুভ করতে পারে না, কেবলমাত্র ভ্যালেন্স শেলের ইলেকট্রন মুভ করে। এবার বাকি যে অংশটা, যারা মুভ করতে পারে না, তাদের কেবলমাত্র ভাইব্রেশন থাকে আর কি, তারা নিজের মেইন পজিশন থেকে ভাইব্রেট করতে থাকে, ঠিক আছে? এবার তাহলে আমি এটা লিখি এখানে, ভাইব্রেশন along mean position ভাইব্রেশন along mean position of কি বলবো, অ্যাটমস। অ্যাটমসগুলো ভাইব্রেট করে, অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রনগুলো মুভ করে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে। এবার যখন আমি হিট এনার্জি যখন দিচ্ছি, যখন আমি সিস্টেমের টেম্পারেচার বাড়াচ্ছি, তখন কি হবে, টেম্পারেচার নিয়ে যেমন বেশি সংখ্যক ইলেকট্রন মুভ করবে ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে, তেমনি এই ভাইব্রেশনটাও আরও বেশি হবে। যেহেতু এনার্জি পাচ্ছে, তাহলে ভাইব্রেশনাল মুভমেন্টটাও বাড়বে। এবার কোনো একটা মিন পজিশন থেকে যদি অ্যাটমটা মুভ করতে থাকে আর যদি ইলেকট্রনটা এখান থেকে পাস করতে থাকে, তাহলে মুভমেন্ট যত বাড়বে তত ইলেকট্রনের সঙ্গে অ্যাটমের যে কি বলবো কলিশন, সংঘর্ষ, সেটা বাড়বে। এখন যখনই ভাইব্রেশন বাড়ছে, তখন ইলেকট্রনটা যেতে বাধা পাচ্ছে, অর্থাৎ কলিশন বাড়ছে। কলিশন বাড়লে কি হবে, ইলেকট্রনের মুভমেন্টটা বাধাপ্রাপ্ত হবে। তো ইলেকট্রন যদি মুভ করতে না পারে, তাহলে কন্ডাক্টিভিটি কী হবে, কমে যাবে। এইবার কন্ডাক্টরদের ক্ষেত্রে কি হয়, যেহেতু ফরবিডেন এনার্জি গ্যাপটা অনেকটা কম, তাই প্রথম থেকেই অনেক ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে। অর্থাৎ টেম্পারেচার বাড়ানোর পরে আরও প্রচুর ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, এরকমটা হয় না। কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস তারা অলরেডি কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে হিট দেওয়ার আগেই, কারণ ফরবিডেন এনার্জি গ্যাপটা খুবই কম, ঠিক আছে? বরং উল্টে কী হচ্ছে, যদি আমি হিট এনার্জি বাড়াচ্ছি, তখন এই ল্যাটিসের ভাইব্রেশন বেড়ে যাচ্ছে। ল্যাটিসের ভাইব্রেশন বাড়ার ফলে ইলেকট্রনের মুভমেন্টটা ওইখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, তার ফলে কন্ডাক্টিভিটি ফাইনালি কমে যাচ্ছে।
আর সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হয়। সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে কি হয়, এনার্জি গ্যাপ বেশি থাকার ফলে প্রথমে অর্থাৎ যখন আমি হিট দিইনি তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যে কটা গেছে তাদের সংখ্যা খুবই কম, ঠিক আছে। এবার যখন আমি হিট দিচ্ছি তখন ল্যাটিস ভাইব্রেশনও বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম মুভমেন্ট অফ ইলেকট্রন ফ্রম ভ্যালেন্স টু কন্ডাকশন ব্যান্ড এটাও বাড়ছে। এবার যেহেতু সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে প্রথম থেকে খুব কম সংখ্যক ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছিল, সুতরাং হিট দেওয়ার পরে কী হবে, অনেক ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে। তো যত ইলেকট্রনের মুভমেন্ট হবে তত কী হবে, কন্ডাক্টিভিটি বাড়বে। এদের ক্ষেত্রে কি হয়, এই ল্যাটিসের যে ভাইব্রেশন সেটাকে ওভার পাওয়ার করে দেয় কারা, ইলেকট্রনের মুভমেন্টটা। মানে ইলেকট্রনের মুভমেন্ট যতটা বাড়ে, ইলেকট্রনের মুভমেন্ট বাড়লে কী হবে, কন্ডাক্টিভিটি বাড়বে। আর ভাইব্রেশন বাড়লে কী হবে, কন্ডাক্টিভিটি কমবে। তো ভাইব্রেশন বেড়ে যাওয়ার যে রেটটা তার থেকে ইলেকট্রন মুভমেন্টের রেট অনেক বেশি হয় সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে। তাই জন্য ফাইনালি বেশি সংখ্যক ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, এটাই আমরা ভিজুয়ালাইজ করি। এবং তার এফেক্ট এটা হয় যে সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টিভিটি ফাইনালি বেড়ে যায়, আর কন্ডাক্টরদের ক্ষেত্রে কী হয়, কমে যায়। আশা করা যায় বোঝাতে পারলাম। দুটো লাইন জাস্ট আমি এখানে লিখিয়ে নেব। তাহলে হচ্ছে যে, তাহলে এই মুভমেন্ট অফ ইলেকট্রন এটা কি করে, এটার ফলে কি হয়, এটার ফলে কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে, আর এটার ফলে কি হয়, কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে, ঠিক আছে। এখন আমি লিখছি ফর কন্ডাক্টরস more number of electrons has already moved to conduction band, আমি সংক্ষেপে লিখছি conduction band, before heating as forbidden energy gap is very low, ঠিক আছে। যেহেতু ফরবিডেন এনার্জি গ্যাপ খুবই কম, তাই অনেক সংখ্যক ইলেকট্রন শুরু থেকেই কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। তাহলে এইবার অন হিটিং ল্যাটিস ভাইব্রেশন ইনক্রিজেস হুইচ, ল্যাটিস ভাইব্রেশন বাড়লে কী হবে, ইলেকট্রনের মুভমেন্টটাকে ওরা আটকে দেবে, হুইচ রেজিস্টস movement of electron, thus conductivity decreases, রাইট। সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে কী হয় সেটাও লিখিয়ে দিই, তাহলে এই পুরো ব্যাপারটা কমপ্লিট হবে। For semiconductors, forbidden energy gap is higher, so before heating less number of electron had moved to conduction band। এবারে
অন হিটিং, যখন আমি হিট করছি, ইলেকট্রনস অ্যাট ভ্যালেন্স ব্যান্ড গেটস এনার্জি and move to conduction band. Increasing conductivity. ঠিক আছে, here lattice vibration is lattice vibration is overpowered by movement of electrons. ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের কেস, এই হচ্ছে কন্ডাক্টরের কেস। কেন টেম্পারেচার বাড়ালে এদের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি কমে যায় আর কেন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি বেড়ে যায়, আশা করা যায় আমি বোঝাতে পারলাম ব্যাপারটা। এখন একটা কোয়েশ্চেন এরকম তোমাদের মাথায় আসতে পারে যে সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে যেহেতু ফরবিডেন এনার্জি গ্যাপটা বেশি, তাই আমরা হিট করার ফলে কি হলো, কন্ডাকশন ব্যান্ডে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন যেতে পারলো তাড়াতাড়ি। এখন ইনসুলেটরদের ক্ষেত্রে কি হয়, আরও বেশি হয় এনার্জি গ্যাপটা, ফরবিডেন এনার্জি গ্যাপটা। তাহলে আমি যদি ইনসুলেটরদের ক্ষেত্রে যদি আমি আরও বেশি হিট দিই, মানে সেমিকন্ডাক্টরদের তুলনায় যদি আরও বেশি করে হিট এনার্জি সাপ্লাই করি, তাহলে তো ইনসুলেটরদের ক্ষেত্রেও ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে ইলেকট্রনস, যাওয়ার সম্ভাবনা হয়তো আছে। কিন্তু যেটা হয় বাস্তবে ইনসুলেটরদের ক্ষেত্রে, যতটা হিট এনার্জি দরকার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাওয়ার, ততটা এনার্জি সিস্টেম নেওয়ার আগেই হয়তো সিস্টেমটাই কোল্যাপস করে যায়। হয়তো সিস্টেমটা যখন আমি হিট এনার্জি দিচ্ছি, সেই হিটে সিস্টেম তার কি বলবো কম্বাশন পয়েন্টে পৌঁছে গেল, সিস্টেম বাতাসের অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করে তার কম্বাশন অর্থাৎ তার দহন বিক্রিয়া ঘটে গেল, সিস্টেমটাই আর এক্সিস্ট করলো না। তো এইরকম কিছু একটা ঘটতে পারে, যে কারণে ইনসুলেটরদের ক্ষেত্রে আমরা বেশি পরিমাণ হিট এনার্জি সাপ্লাই করার পরেও ওদের ক্ষেত্রে কি হয়, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো পৌঁছাতে পারে না, ন্যাচারালি ওরা ইনসুলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ কন্ডাক্টিভিটি ওদের প্রায় নেই বললেই চলে। তো এই গেল আমাদের কন্ডাক্টর সংক্রান্ত আলোচনা। এখন সেমিকন্ডাক্টরগুলো যারা হয়, আমরা একটু আগেই জানলাম যে সেমিকন্ডাক্টরে যেহেতু ফরবিডেন এনার্জি গ্যাপ অনেক বেশি, তাই কন্ডাক্টিভিটি কম। এখন সেমিকন্ডাক্টরদের কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য, ইনক্রিজ করার জন্য সেমিকন্ডাক্টরগুলোর মধ্যে বাইরে থেকে কিছু পরিমাণ ইমপিউরিটি মেশানো হয়, সাবস্টিটিউশনাল ইমপিউরিটি, আমরা আগের দিন পড়েছিলাম। তো সেই ইমপিউরিটি মিশিয়ে কিভাবে সেমিকন্ডাক্টরদের কন্ডাক্টিভিটি বাড়ানো হয় সেইটা আমরা এবার দেখব। তো এবার সেমিকন্ডাক্টর, সরি দেখো সেমিকন্ডাক্টর, তোমরা যেটা বললাম যে টু ইনক্রিজ conductivity of semiconductors, suitable impurity calculated amount, এটা অ্যাকচুয়ালি আগে লিখতে হতো আমাকে, calculated amount of suitable impurity is mixed with it. This process is called, এই প্রসেসটা কি বলে আমরা আগের দিন বলেছিলাম, এটাকে বলা হয় ডোপিং। ঠিক আছে, ডোপিং মানে হচ্ছে সাবস্টিটিউশনাল ইমপিউরিটি যখন আমরা সেমিকন্ডাক্টরগুলোর মধ্যে মেশাই ইন্টেনশনালি, ইচ্ছে করে, যাতে করে ওদের কন্ডাক্টিভিটি বাড়ানো যায়, সেই প্রসেসটাকে আমরা ডোপিং বলি। এখন আমাদের সবথেকে পরিচিত যে
সেমিকন্ডাক্টর দুটো, তারা হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম। এই দুজন, এরা হচ্ছে পিরিয়ডিক টেবিলের গ্রুপ 14 এলিমেন্ট। গ্রুপ 14 এলিমেন্টগুলোর ইলেকট্রন কনফিগারেশন কীরকম হয়? NS2 NP2। ঠিক আছে, গ্রুপ 14 এলিমেন্ট কারা? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এরা হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট। এদের সবার ভ্যালেন্স শেলে টোটাল 4টি ইলেকট্রন থাকে। NS2 NP2 টোটাল 4টি ইলেকট্রন বলে এদের ভ্যালেন্সি কত হয়? এদের ভ্যালেন্সি হয় 4। অর্থাৎ একটা সিলিকনের একটা ক্রিস্টালের মধ্যে বা একটা জার্মেনিয়ামের ক্রিস্টালের মধ্যে প্রত্যেকটা সিলিকন বা জার্মেনিয়াম অ্যাটম 4টে করে বন্ড করেছে, অর্থাৎ 4টে আরও জার্মেনিয়ামের সঙ্গে, অথবা একটা সিলিকন 4টে আরও সিলিকনের সঙ্গে বন্ড করে রয়েছে। এইবার সেখানে আমি কি করব? সাবস্টিটিউশনাল ইমপিউরিটি মেশাবো, অর্থাৎ ইমপিউরিটিটা গিয়ে একটা সিলিকনকে সাবস্টিটিউট করে, মানে সিলিকনটা চলে যাবে, তার পরিবর্তে ওখানে একটা ইমপিউরিটির একটা অ্যাটম বসবে। এবার সেটা জেনারেলি দুভাবে করানো হয়। ঠিক আছে, কীভাবে করানো হয় দেখো, এটাকে মুছে দিই, তাও বলছি। তো আমাদের সেমিকন্ডাক্টর ব্র্যাকেট আমি লিখছি ইন্ট্রিনসিক মানে হচ্ছে ওই পিওর যে সেমিকন্ডাক্টরগুলো, সিলিকন, জার্মেনিয়াম। এবার যখন এদেরকে ডোপিং করানো হয়, দুভাবে করানো হয়। গ্রুপ 15 এলিমেন্ট মেশানো হয়, যেমন ফসফরাস মেশানো হয়, আর্সেনিক, অ্যান্টিমনি মেশানো হয়, অথবা গ্রুপ 13 এলিমেন্ট মেশানো হয়। ঠিক আছে, বোরন মেশানো হয়, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম মেশানো হয়। এছাড়াও আরও যা যা এলিমেন্টগুলো আছে সেগুলোও থাকতে পারে, কিন্তু মেশানো যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই 3টে গ্রুপ 13 এলিমেন্ট অথবা এই 3টে গ্রুপ 15 এলিমেন্ট মেশানো হয়। এই দুটো আলাদা কেস। কিন্তু একবার আমরা গ্রুপ 15 এলিমেন্ট অ্যাজ ইমপিউরিটি মেশালে কী হয় সেটা দেখব, একবার আমরা গ্রুপ 13 এলিমেন্ট মেশালে কী হয় সেটা দেখব। ঠিক আছে, তো এইটাকে মুছি। তো আমরা শুরু করব হচ্ছে গ্রুপ 15 এলিমেন্ট মেশানোটা নিয়ে। এখন আমাদের হেডিংটা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এন ফর নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ চার্জ। কী হয় দেখো, পুরো জিনিসটা বোঝানোর জন্য একটা ছবি আঁকতে হবে আমাকে। আচ্ছা, ছবিটা আঁকার আগে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এইগুলো থেকে না খুব MCQ টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যে সিলিকন থেকে যদি আমি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর বানাতে চাই, তাহলে কোন এলিমেন্টটাকে মেশাতে হবে? 4টে অপশান থাকবে, তার মধ্যে ধরো 3টে অপশান এটা থাকলো, আর একটা কারেক্ট অপশান এদিকের কেউ একটা থাকলো। ঠিক আছে, তো এন টাইপ সেমিকন্ডাক্টর বানাতে গেলে আমাদের গ্রুপ 15 এলিমেন্ট মেশাতে হয়। আর যদি আমাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বানাতে হয়, তাহলে গ্রুপ 13 এলিমেন্ট মেশাতে হয়। ঠিক আছে, একটা MCQ কোয়েশ্চেন আসতে পারে, তাই এই অন্তত গ্রুপ 15 এলিমেন্ট কারা কারা আছে বা গ্রুপ 13 কারা কারা আছে এগুলো আমাদের জানতে হয়। এগুলো এমনিও জানতে হবে আমাদের, কারণ পি ব্লক এলিমেন্ট আছে এরপরে ইনঅর্গ্যানিকে, সেখানে তো আমাদের পড়তেই হবে গ্রুপ স্টাডি। যাই হোক, আমি আগে একটা ছবি আঁকার চেষ্টা করছি। দেখো, এখানে কতগুলো অ্যাটম আঁকছি। তো দেখো, এগুলো সব হচ্ছে সিলিকন। হ্যাঁ, আমি সিলিকনের ক্রিস্টাল নিয়ে আলোচনা করছি। এগুলো সবাই সিলিকন। কটা করে বন্ড করে সিলিকন একটু আগে বললাম, ভ্যালেন্সি 4টে করে বন্ড করে। তাহলে একটা সিলিকন আশেপাশের 1, 2, 3, 4টে সিলিকনের সঙ্গে 4টে বন্ড করবে। এখন একটা বন্ড মানে কটা ইলেকট্রন? 2টো ইলেকট্রন নিশ্চয়ই। এবার নর্মালি আমরা কি সিঙ্গেল বন্ড দেখানোর জন্য SI যদি থাকে দুখানা, তাহলে একটা এরকম দাগ দিয়ে দিই সিঙ্গেল বন্ড দেখানোর জন্য। এখন এই বন্ড মানে 2টো ইলেকট্রন আছে, কিন্তু আমাকে এই পার্টিকুলার কেসে ইলেকট্রনগুলোকে দেখাতে হবে আর কি, ডট ডট সাইন দিয়ে ইলেকট্রনগুলোকে দেখাতে হয়। সেই জন্য আমরা সিঙ্গেল বন্ড এরকম সোজা না দিয়ে আমরা এরকম দুখানা বাঁকানো এরকম দাগ দিই।
এবার এই দুখানা এই বাঁকানো দাগ মানে কিন্তু এটা ডাবল বন্ড নয়, সেটা কিন্তু মাথায় রাখবে, সিঙ্গেল বন্ড। কেন এরকম দিলাম? কারণ দুখানা ইলেকট্রন আমাকে দেখাতে হবে তাই, ঠিক আছে? এদের মধ্যে একটা বন্ড হয়েছে, সুতরাং এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন দুজন মিলিয়ে বন্ডটা তৈরি করেছে, তাই দুটো ইলেকট্রনকে আমাকে এখানে দেখাতে হবে। তাই আমি এরকম সিঙ্গেল বন্ড না দেখিয়ে আমি বন্ডটাকে এরকম দেখিয়ে দুখানা ইলেকট্রনকে দেখানোর চেষ্টা করলাম। তো সব ক্ষেত্রেই তাই করতে হবে আমাকে, তাই করে দিই সেটা। দেখো আবার এরকম কোনাকুনি আবার বন্ড করে দিও না, সেইটা একটু মাথায় রাখতে হবে। দেখো প্রত্যেকটা সিলিকন, যে কোনো দুখানা সিলিকনের মধ্যে দুটো করে ইলেকট্রন দেখা যাচ্ছে আর কি, অর্থাৎ এক একটা করে সবাই বন্ড করেছে, ঠিক আছে? তো এই মাঝখানে সিলিকনটা যদি আমি ফোকাস করি, তাহলে দেখো এই সিলিকন এই দুপাশের দুজন আর এই উপরে আর নিচে চারজনের সঙ্গে টোটাল 4টে বন্ড করেছে। 4টে বন্ডে টোটাল 8টে ইলেকট্রন। দেখো 2 4 6 8টে ইলেকট্রন। তো এই যে ছবিটা রেখেছি এটা হচ্ছে একটা পিওর সেমিকন্ডাক্টর সিলিকনের, যেটাকে আমরা বলছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবার যখন আমি এখানে ইমপিউরিটি মেশাবো তখন সেটা হয়ে যাবে ইমপিউরিটি সেমিকন্ডাক্টর, যেটার পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি বেশি। কী করে বেশি হয় দেখো, সাবস্টিটিউশনাল ইমপিউরিটি। তো সাবস্টিটিউট করবে, ধরা যাক এই সিলিকনটাকে সাবস্টিটিউট করলো একটা গ্রুপ 15 এলিমেন্ট, ধরা যাক ফসফরাস লিখলাম এখানে আমি। খুব ভালো করে এটা লক্ষ্য করো, গ্রুপ 15 এলিমেন্টের যারা এলিমেন্ট থাকে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন হয় NS2 NP3। এদের একটু আগে আমি বললাম NS2 NP2, আর এদের NS2 NP1, ঠিক আছে? NS2 NP3 মানে টোটাল কটা ইলেকট্রন ভ্যালেন্স সেলে? 5টা ইলেকট্রন। তাহলে এই যে ফসফরাসের 4টে ইলেকট্রন এখন কোনটা? এইটা, একটা, দুটো, তিনটে, চারটে ইলেকট্রন দিয়ে ফসফরাস চারদিকে চারজনের সঙ্গে বন্ড করে ফেলেছে। একটা ইলেকট্রন এক্সেস থাকবে, সেই এক্সেস ইলেকট্রনটা ফসফরাসের সঙ্গেই থাকবে। এক্সেস ইলেকট্রনটাকে কোথায় দেবে? ওর কাছাকাছি যারা আছে সবাই তো বন্ড করে ফেলেছে, ঠিক আছে? এই ফসফরাসের কাছাকাছি যে কটা সিলিকন আছে প্রত্যেকটা সিলিকনের 4টে করে ইলেকট্রন এবং প্রত্যেকটা সিলিকন 4টে করে বন্ড অলরেডি করে ফেলেছে। আমি একটা জিনিস এখানে যেটা মিস্টেক করি সেটা হচ্ছে এইখানে এই ক্রিস্টালটা তো আরও দিকে বাড়বে, সেটা আমি দেখাইনি। যাই হোক, সেটা একটু তোমরা দেখিয়ে নিও। এই প্রত্যেকটাতে এরকম বন্ডটা সব দিকেই বাড়বে, এটা আমি আর দেখাচ্ছি না, দেখিয়ে নেবে তোমরা। এখন কথা হচ্ছে যে এই যে এক্সেস ইলেকট্রনটা এ কী করবে? এক্সেস যেহেতু ইলেকট্রনটা রয়ে গেছে, ফসফরাসের ইলেকট্রনটা, এ যেহেতু কারোর সঙ্গে বন্ড করতে পারছে না, এখন এ থ্রু আউট দ্য ক্রিস্টাল ও ঘুরে বেড়াবে। ইলেকট্রন যেহেতু ঘুরে বেড়াতেই পারে, কখন ঘুরে বেড়াবে? যে কোনো সময় নয় কিন্তু, যখন আমি কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব তখনই কেবলমাত্র। যেই আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলেই ইলেকট্রনটা এনার্জি পাবে এবং ও মুভ করবে। এবার এতক্ষণ কী হচ্ছিল, যতক্ষণ ফসফরাসটা ছিল না তখনও কিন্তু, ফসফরাস যখন ছিল না তখনও পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও আমি যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তখনও ইলেকট্রনের মুভমেন্ট হবে। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এই যে এক্সেস একটা ইলেকট্রন, তাহলে নাম্বার অফ ইলেকট্রন যদি বেড়ে যায় এবং তাদের মুভমেন্ট যদি বেড়ে যায় তাহলে ন্যাচারালি কন্ডাক্টিভিটি বাড়বে। সেই কারণে ফসফরাস দিয়ে যখন আমি ডোপিং করালাম তখন কন্ডাক্টিভিটি বেড়ে গেল। এবার যেহেতু একটা ইলেকট্রন এখানে এক্সট্রা আছে, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, তাই জন্য যখন গ্রুপ 15 এলিমেন্ট দিয়ে ডোপিং করা হয় তখন আমরা সেই ডোপিংটার ফলে আমরা যে ধরনের সেমিকন্ডাক্টর পাই সেটাকে আমরা বলি এন টাইপ সেমিকন্ডাক্টর। বোঝা গেল? এন ফর নেগেটিভ চার্জ। কেন নেগেটিভ? কারণ ইলেকট্রন যেহেতু এখানে এক্সেস, তাই নামটা এরকম হয়েছে যে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এই হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেকানিজম, যে যখনই একটা গ্রুপ 15 এলিমেন্ট এখানে আমি রাখলাম, একটা ইলেকট্রন এক্সেস হয়ে যাচ্ছে, ও কী করছে? এনার্জি পেয়ে, ইলেকট্রিক্যাল ফিল্ড থেকে এনার্জি পেয়ে ও থ্রু আউট দ্য ক্রিস্টাল মুভ করছে। যেহেতু বেশি নাম্বার অফ ইলেকট্রন মুভ করছে তাই কন্ডাক্টিভিটিও বাড়ছে। এরপর আমরা দেখব পি টাইপ সেমিকন্ডাক্টর। আমি এখানটাতেই এটাকে মুছে পি টাইপ করছি। একই জিনিস আমি এখানেও করব, একটু এটাকে মডিফাই করে নিই। দেখো মাঝখানটাতে আমি এবার একটা গ্রুপ 13 এলিমেন্ট রাখবো, অর্থাৎ বোরন বা অ্যালুমিনিয়াম যাই তুমি রাখতে পারো। তারা এসে এবার সাবস্টিটিউট করেছে মাঝখানের সিলিকনটাকে। এবার এদের কটা ইলেকট্রন ভ্যালেন্স ছেলে? 3টে ইলেকট্রন। তাহলে বোরন কটা বন্ড করবে বা অ্যালুমিনিয়াম কটা বন্ড করবে? 3টে বন্ড। তো দেখো এই যে বোরনটা আছে
এই একটা ইলেকট্রন বোরনের, অর্থাৎ এর সঙ্গে বন্ড করেছে, এর নিচে একটা ইলেকট্রন এর সঙ্গে বন্ড করেছে, আর এদিকে একটা ইলেকট্রন এর সঙ্গে বন্ড করেছে। এখন এই যে ওপরের যে সিলিকনটা, এটার সঙ্গেও ও একটা বন্ড করেছে, বন্ড হবে তৈরি, সেই বন্ডটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন বন্ড, হ্যাঁ, 1 ইলেকট্রন বন্ড। নর্মালি বন্ড তৈরি করতে 2 ইলেকট্রন লাগে, কিন্তু এখানে 1 ইলেকট্রন বন্ড। আর একটা যে জায়গা, এখানে একটা ইলেকট্রন থাকার কথা, অ্যাকচুয়ালি এই জায়গাটা ভ্যাকেন্ট থাকবে, ভ্যাকেন্ট পজিশন। ইলেকট্রন একটা ওখানে থাকার কথা, ইলেকট্রন থাকলে কোভ্যালেন্ট বন্ডিংটা ঠিকঠাক হয় আর কি। কিন্তু এখানে যেহেতু ইলেকট্রন নেই, এই ফাঁকা জায়গাটাকে আমরা কী নামে চিনি? হোল, তাই তো? অর্থাৎ এমন একটা কেমিক্যাল বন্ড সিলিকন এবং বোরনের মধ্যে তৈরি হবে যে বন্ডে একটা ইলেকট্রন থাকবে আর একটা হোল থাকবে। এবার যখনই আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি তখন ভ্যালেন্স ইলেকট্রন সবাই মুভ করবে। এইবার যখনই কাছাকাছি একটা হোল এখানে তৈরি হবে কোনো একটা ইলেকট্রনের কাছাকাছি, তো কাছাকাছি কোনো একটা বন্ড থেকে একটা ইলেকট্রন ওই হোলটা অকুপাই করার চেষ্টা করবে, অর্থাৎ ইলেকট্রন পাশের কোনো একটা বন্ড থেকে হোলটার দিকে ডিলোকালাইজড হবে, ইলেকট্রনটা চলে যাবে ওখানে। যদি এখানে ইলেকট্রন চলে যায় তাহলে এর এফেক্ট কী হবে? এফেক্ট হবে এটাই যে এখানে একটা হোল তৈরি হয়ে যাবে, আর ইলেকট্রনটা এখানে গেলে ওখানটা ইলেকট্রন হয়ে 2 ইলেকট্রন নর্মাল যে বন্ড তৈরি হয় সেরকম একটা বন্ড হয়ে যাবে। তো তখন আমি এইখানটায় একটা ইলেকট্রন দিয়ে দেবো, আর এই জায়গাটাতে আমি একটা হোল লিখে দেবো। অর্থাৎ যে ঘটনাটা এতক্ষণ ঘটছিল এই বন্ডটার সঙ্গে, সেই একই ঘটনা এটার সঙ্গে ঘটবে। যখনই এখানে একটা হোল তৈরি হয়ে গেল তখন পার্শ্ববর্তী বন্ডের আরেকটা ইলেকট্রন আবারও ওই হোলটা অকুপাই করতে চাইবে, এবং ইলেকট্রন ওইখানে চলে যাবে, আর হোলটা যেখান থেকে ইলেকট্রন গেল সেই পজিশনটা নিয়ে নেবে। অর্থাৎ আবারও এই হোলটা এবার এখানে চলে আসবে, আর এই জায়গাটাতে আবারও একটা ইলেকট্রন চলে আসবে, এবং এখানে নর্মাল বন্ডটা আবার রিস্টোর হয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি তখন ইলেকট্রন যাচ্ছে কোথায়? হোলটার কাছে। এখন এইখানে অ্যারোটা অপোজিট হয়ে গেছে, যাই হোক এটা মুছে দিচ্ছি আমি। আরেকটা যদি দেখাই আমি এখান থেকে তাহলে সুবিধা হবে। ধরো ইলেকট্রন যাচ্ছে কোন দিকে? হোলটার দিকে। এখন যখন তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছো, ইলেকট্রিক ফিল্ডে একটা পজিটিভ প্লেট একটা নেগেটিভ প্লেট থাকবে। ইলেকট্রন তো নিজে নেগেটিভ, ও সবসময় কোথায় যাবে? পজিটিভ প্লেটের দিকে যেতে চাইবে। এবার পজিটিভ প্লেটের দিকে যেতে চাওয়াটা হবে থ্রু দ্য হোলস, মানে ইলেকট্রন প্রথমে এই হোলটায় গেল, তারপরে যেই এখানে ইলেকট্রনটা চলে এলো তখন এখানে একটা হোল তৈরি হয়ে গেল, তখন আশেপাশের ইলেকট্রনটা আবার এই হোলটাকে অকুপাই করছে। তো হোলগুলো অকুপাই করার মাধ্যমে ইলেকট্রনগুলো পজিটিভ প্লেটের দিকে যেতে চাইছে। এবার আমাদের মনে হবে এরকম যে ইলেকট্রন যেহেতু ওই দিকে যাচ্ছে হোলটার দিকে, আমাদের মনে হবে যে অ্যাকচুয়ালি হোলটা এইখান থেকে এই দিকে মুভ করছে, ঠিক আছে? এটা আমাদের মনে হবে যে হোলটাই মুভ করছে। এখন যেহেতু এই জায়গাটা ভ্যাকেন্ট কোনো পজিশন, মানে ইলেকট্রন নেই, মানে সেই জায়গাটায় একটা পজিটিভ চার্জ আছে বলে আমরা ধরে নিই। যেমন ধরো তোমরা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে যে তোমরা ক্লাস 11-এ কার্বোক্যাটায়ন পড়েছো অর্গানিক কেমিস্ট্রিতে। এখন কার্বোক্যাটায়নে কী হয়? কার্বোক্যাটায়নে কার্বনের 3টে বন্ড থাকে, কার্বনটা sp2 হাইব্রিডাইজড হয়, 3টে বন্ড থাকে, আর একটা p অরবিটাল ওর ভ্যাকেন্ট থাকে। p অরবিটাল ভ্যাকেন্ট আছে মানেই কার্বনের মাথায় প্লাস চার্জ। যখনই কোনো অরবিটাল ভ্যাকেন্ট থাকে তখন আমরা ধরে নিই সেই পরমাণুটার একটা প্লাস চার্জ আছে। তাহলে ফাইনালি আমাদের মনে হবে যে হোল মুভ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন মুভ করছে। আর ইলেকট্রন যদি মুভ করে তাহলে কী হবে? কন্ডাক্টিভিটি বাড়বে। তাহলে যেহেতু যখন আমি গ্রুপ 13 এলিমেন্ট দিয়েও যখন আমি ডোপিং করছি তখন হোল তৈরি হওয়ার মাধ্যমে এবং হোলটার মুভমেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি ইলেকট্রনেরই মুভমেন্ট হচ্ছে, এবং যেহেতু এখানে ইলেকট্রনের মুভমেন্টটাও বাড়ছে তাই জন্য ফাইনালি কন্ডাক্টিভিটিও বাড়বে। তো এই হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের মেকানিজম। পি টাইপ কেন নাম বলা হয়? পি ফর পজিটিভ, আর যেহেতু বললাম যে হোল মানেই সেটা পজিটিভ চার্জের ইকুইভ্যালেন্ট, তাই জন্য আমরা এখানে এটাকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলি। পি ফর পজিটিভ, ওটা লিখিনি এখানে, তোমরা লিখে নাও, যাই হোক। তো ওই হচ্ছে আমাদের পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের মেকানিজম। এখন এই মেকানিজমটা তুমি ডেসক্রাইব করো, এরকম কোয়েশ্চেন তো নিশ্চয়ই আমাদের এন্ট্রান্স পরীক্ষায় আসবে না, বোর্ডের পরীক্ষাতেও আসে না। এখান থেকে খালি এমনি শর্ট কোয়েশ্চেন আসে যে পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, খুব বেশি হলে এটা বলতে পারে, বা পি টাইপ সেমিকন্ডাক্টর কী করে তৈরি হয়, কোন এলিমেন্ট মেশালে পি টাইপ হবে, যেরকম বললাম একটু আগে,
এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসতে পারে এরকম। তো ডেসক্রিপশান টাইপ কোয়েশ্চেন এখান থেকে আসে না, তবু এই গল্পটা যদি আমাদের মনে থাকে আমরা অনায়াসেই ছবিটা বানিয়ে লিখতে পারবো যদি ডেসক্রিপশান টাইপ কোয়েশ্চেন আসেও, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আমি প্রথমে অ্যাপ্লিকেশন অফ সেমিকন্ডাক্টার্স, দুটো অ্যাপ্লিকেশন লেখা আছে। একটা হচ্ছে ডায়োড হচ্ছে এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টরের কম্বিনেশন, যেটা রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয়। 2 নম্বর হচ্ছে ট্রানজিস্টার, এনপিএন বা পিএনপি ট্রানজিস্টার হয়, যেগুলো রেডিও বা অডিও সিগন্যালকে ডিটেক্ট বা অ্যাম্প্লিফাই করতে কাজে লাগে। এ সংক্রান্ত তোমরা ডিটেল ফিজিক্সে পড়বে নিশ্চয়ই, ইলেকট্রনিক্সে। আর এছাড়া কিছু এখানে এক্সট্রা ইনফরমেশান আমি লিখে রেখেছি, এগুলো তোমরা জাস্ট ভিডিওটাকে এখানে পজ করে ইনফরমেশানগুলো লিখে নাও। যে বর্তমানে গ্রুপ 13-15 এলিমেন্ট কম্বাইন করে, একটা 13 আর একটা 15 এলিমেন্ট যদি কম্বাইন করা হয় তাহলে সেটা আলটিমেটলি গ্রুপ 14 এলিমেন্টের মতন কাজ করবে, অর্থাৎ সেমিকন্ডাক্টরের মতন কাজ করবে। তো এইরকম কিছু আর্টিফিশিয়াল সেমিকন্ডাক্টর বানানো গেছে যাদেরকে প্রচুর ইউজ করা হয় আর কি। তো সেটা গ্রুপ 13-15 এলিমেন্ট কম্বাইন করে করা হয়, আর গ্রুপ 12-16 এলিমেন্ট কম্বাইন করে করা হয়। এছাড়া কিছু অক্সাইডস আছে যারা বিভিন্ন টেম্পারেচারের উপরে ভিত্তি করে এরা কখনো কখনো মেটালদের মতন কন্ডাক্টিভিটি শো করে, আবার কখনো কখনো ইনসুলেটর হিসেবে কাজ করে। আর এখানে কয়েকটা অক্সাইডের নাম লেখা আছে যারা মেটালদের মতন, যাদের কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, বিশেষ করে ReO3 অর্থাৎ রেনিয়াম ট্রাইঅক্সাইড, এর কন্ডাক্টিভিটি তো কপারের মতন এবং একে দেখতেও অনেকটা কপারের মতন। তো এগুলো সব আজকাল ওয়াইডলি ইউজড হয় বিভিন্ন পারপাসে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্রিস্টালাইন সলিডের ইলেকট্রিক্যাল প্রপার্টি। এখন আজকের ভিডিওটা এটুকুই থাকবে। ভেবেছিলাম আজকে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টি একসঙ্গে আলোচনা করে দেবো, কিন্তু আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। ম্যাগনেটিক প্রপার্টি আমরা নেক্সট ডে আলোচনা করব। আজকে এইটুকুই। যাওয়ার আগে আরেকবার বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যে কোনো ধরনের প্রশ্ন বা যদি কিছু কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাও। তো আজকে এইটুকুই, টাটা।